সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা বাংলাদেশ স্টাডি ফ্রেমের আজকের এই আয়োজনে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার আলোচনার বিষয় দ্য প্রফেট। দ্য প্রফেট শব্দটি শোনার পরে আসলে নানা জনে নানা রকম চিন্তা মাথার মধ্যে এসে কুটকুট করে কামড়াতে থাকে। আসলে প্রফেট বলতে এখানে কি বোঝানো হয়েছে? অনেকেই দ্য প্রফেট শোনার সাথে সাথেই মনে হয় এমনটা ধারণা করেন, আমি যেমনটা ধারণা করেছিলাম, যে মনে হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হয়েছে এই দ্য প্রফেট বলতে। আসলে প্রফেট বলতে একজন সত্যদ্রষ্টা, একজন ভিশনারি একজন ব্যক্তিকে এখানে উপস্থাপন করেছেন কাহলিল জিবরান। কাহলিল জিবরান সম্পর্কে দু একটি কথা বলে আমি আলোচনায় চলে যাচ্ছি। কাহলিল জিবরান হলেন একজন লেবানিজ আমেরিকান কবি, লেখক এবং একই সাথে শিল্পী। কিছু অসাধারণ ব্যক্তির কিছু অসাধারণ কাজ কিছু সময়ে অতি সাধারণ হয়ে যান, অতি সাধারণ হয়ে যায়, সাধারণ হয়ে যায়। কারণ তাদের কাজের ধারাবাহিকতা বিভিন্ন ক্ষেত্রে এতটাই সমৃদ্ধ, এতটাই নান্দনিক যে কিছু অসাধারণ কাজই অতি সাধারণ বা সাধারণে রূপান্তরিত হয়। কাহলিল জিবরানের ক্ষেত্রেও একই। তিনি যে এত বড় মানের একজন চিত্রকর, তার এই চিত্রকর, এই যে আর্টিস্ট গুণের সমন্বয় অন্য জায়গায় ঘটার আগেই তার কবিত্ব বা তার যে কবি প্রতিভা, এটা সব কিছুকে একেবারে আড়াল করে ফেলেছে। এইখানে মনে হয় একজন সার্থক শিল্পীর সবচেয়ে বড় যোগ্যতা। রবীন্দ্রনাথের মতো যদি আমি বলতে চাই যে পৃথিবীতে ভালো যত কম হয় ততই ভালো, তা না হলে নিজেদের ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। আসলে এত বেশি ভালো এই সকল মানুষের মধ্যে দেখা যায় যে সেই ভালোর ভালোত্ব কতটুকু সেটি প্রমাণ সাপেক্ষ ব্যাপার। মুক্ত চিন্তা এবং প্রথা বিরোধী একজন অসাধারণ লেখক হলেন কাহলিল জিবরান, এবং বিংশ শতাব্দীর সবচেয়ে সাড়া জাগানো গ্রন্থ যতগুলি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এবং এ যাবৎকালে পৃথিবীর সভ্যতার সেই উষালগ্ন থেকে বর্তমান সময়ের পথ বেয়ে সবচেয়ে অন্যতম লেখাগুলির মধ্যে অন্যতম একটি কাহলিল জিবরানের দ্য প্রফেট। এবং বলা হয়ে থাকে উইলিয়াম শেক্সপিয়ার এবং লাওজু বা লাইজু, বিখ্যাত চীনা দার্শনিক, তাদের দুইজনের পরে সবচেয়ে বেশি পরিমাণ কবিতার বই বিক্রি হয়েছে কাহলিল জিবরানের এই দ্য প্রফেট। 1957 সালে শুধুমাত্র এটি বিক্রি হয়েছে প্রায় 10 লাখের বেশি, এবং প্রতিদিন অ্যাভারেজে কোনো কোনো সময় দেখা গেছে যে 5000 বই প্রতিনিয়ত বিক্রি হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কাহলিল জিবরানের এই বইটি এখনো পর্যন্ত কখনো আনপ্রিন্ট থাকেনি, এটি চলমান অবস্থায় রয়েছে। একজন সার্থক লেখকের সবচেয়ে বড় সার্থকতা এখানেই। 1923 সালে তিনি এই দ্য প্রফেট বইটি লিখেছিলেন, এবং এটিকে আমি যদি একেবারে ছোট করে বলতে চাই তাহলে বলতে পারি রহস্যময় জীবনের জিজ্ঞাসার আলেখ্য, বা আরও ছোট করে বলতে গেলে এটি হলো তার জীবনের এক দার্শনিক ভাষ্য, যেখানে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে কিছু বিষয়কে কেন্দ্র করে জগতের সব বিষয়কে ফ্রেমবন্দি করার প্রয়াস পেয়েছেন। 28টি কাব্যিক প্রবন্ধের একটা সুবিন্যস্ত মালা হলো এই অসাধারণ গ্রন্থটি। 1923 সালে এই গ্রন্থটি রচিত হয়েছিল, এবং 1923 সাল আরও অনেক কারণে বিখ্যাত যেটি এটার সাথে সম্পর্কযুক্ত। কারণ 1923 সালে পৃথিবীর অন্যতম সেরা দুটি কবিতা, একটি হলো দ্য ওয়েস্টল্যান্ড টি.এস. এলিয়টের, এবং একই সাথে সাথে রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস ইন আ স্নোই ইভিনিং কিন্তু একই সালে রচিত হয়। এবং আরও মজার ব্যাপার হলো আমরা যদি আমাদের সাহিত্যের সাথে এটি একটা চমৎকার সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করি তাহলে দেখতে পাই যে কাজী নজরুল ইসলামের দ্য রেবেল অর্থাৎ বিদ্রোহী কবিতাটিও কিন্তু 1922 সালে রচিত হচ্ছে। সুতরাং এই যে ধারাবাহিকতা, এটা কিন্তু একেবারে সেই মাছ ধরার মতো অবস্থা। স্রোতে মাছ যেভাবে প্রবাহিত হয়, যেভাবে তার যাত্রাকে ঠিক রাখে, একইভাবে অসাধারণ সাহিত্যকর্মগুলি এভাবেই এসেছে। কাহলিল জিবরান আবার 1883 সালে জন্ম নিয়েছিলেন, এবং ওই সালেই জন্ম নিয়েছিলেন মুসলিনী। কেউ নান্দনিক হন তার অসাধারণ কাজের জন্য, আবার কেউ নিন্দনীয় হন অতি সাধারণ কাজের জন্য। আবার একইভাবে পৃথিবীর অন্যতম একজন অসাধারণ লেখক কাফকার জন্ম কিন্তু এই একই বছরে হয়েছিল 1883 সালে, এবং উইলিয়াম কার্লোস উইলিয়ামের জন্ম একই বছরে হয়েছিল। সুতরাং ধারাবাহিকতায় আমরা যদি দেখি অসাধারণ সব লেখকগুলি কিন্তু এভাবেই এসেছেন। আল মুস্তফা নামক একটা চরিত্র এখানে আছে, যিনি একজন স্বপ্নদর্শী ব্যক্তি। 12টি বছর তিনি কাটিয়েছেন অরফালেজ নামক একটা শহরে, এবং এই শহর ছেড়ে যাওয়ার সময়ে তার যে কথোপকথন সেইগুলি কিন্তু ফ্রেমবন্দি করা হয়েছে। সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে দ্য প্রফেট গ্রন্থটিতে, যেখানে দেখানো হয়েছে যে আল মিত্রা নামক জনৈক এক নারীর ভালোবাসা বিষয়ক প্রশ্নের জবাবের মধ্য দিয়ে কবি এখানে তার
এমন একটা চরিত্র উপস্থাপন করেছেন আল মুস্তফা নামক চরিত্রটির মধ্য দিয়ে, যেখানে আমাদের জীবনের অনেক অজানা প্রশ্নের এক চমৎকার সন্নিবেশ ঘটেছে, যাকে আমরা সহজে বলতে পারি বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা। এক একটি ফুলের মালা তৈরির জন্য অসংখ্য ফুল লাগে। এখানে 28টি প্রবন্ধ বা কাব্যিক প্রবন্ধ একটা অসাধারণ নান্দনিক এক ফুলের মালা তৈরি করেছে, যেখানে কোনো ফুলের থেকে কোনো ফুল কতটুকু গুরুত্বপূর্ণ সেটি দারুণভাবে আলোচনা সাপেক্ষ। ভালোবাসার মধ্য দিয়েই এই বইটির যাত্রা শুরু হয়েছে এবং একেবারে বিশাল এক আশা জাগিয়ে এই বইটির আলোচনা শেষ করা হয়েছে। এবং আলোচনা সমালোচনার পর্যালোচনাতে পরিশীলিত, পরিমার্জিত বা পরিবর্ধিত যে রূপ, সেটি হলো আমাদের জানার বিষয়। এই যে বিন্দুর মাঝে যে সিন্ধুর গভীরতা, ছোট্ট একটা বিষয়কে, মানে বড় একটা বিষয়কে ছোট্ট একটা বিষয়ের মধ্যে ফ্রেমবন্দি করতে পারার মাঝে মনে হয় সবচেয়ে সার্থক শিল্পীর সার্থকতার জায়গা। তিনি ভালোবাসা নামক যে কবিতাটি বা যে প্রবন্ধ, কাব্যিক প্রবন্ধ, সেখানে তিনি উল্লেখ করেছেন, ভালোবাসা যখন হাতছানি দেয় তাকে অনুসরণ করো। জেনে রেখো, ভালোবাসার পথ রক্ষা করা কঠিন, ভালোবাসার পথ রুদ্ধ কঠিন। ভালোবাসতে গেলে আমাদের সেই খাঁটি বাংলায় বলতে হয় ছ্যাঁকা খেতে হয়। কেউ ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়, আবার কেউ বা এখান থেকে নূতনভাবে নিজেকে জাগিয়ে তোলে, রিবার্থ হয়, তার রিঅ্যাওয়েকেনিং হয়। এটার মধ্য দিয়ে মানুষের জীবনের সার্থকতা। আমরা যা চাই তা যদি আমরা সব ক্ষেত্রে পাই, তাহলে আমাদের জীবনটা আসলে মিনিংলেস, অর্থহীন। তিনি সন্তানদেরকে মানে উদ্দেশ্য করে একেবারে দারুণভাবে ফোকাসড করেছেন তিনি অভিভাবকদেরকে। তিনি বলেছেন, ইউ মে গিভ them your love but not your thoughts, for they have their own thoughts. তোমরা আসলে তাদেরকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু তোমরা তোমাদের চিন্তার জায়গাটাকে, চিন্তার জায়গাতে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তোমাদের ইচ্ছা মতো তাদেরকে পরিচালিত করতে পারো না। তাদেরও নিজস্ব চিন্তা করার একটা জগৎ আছে, সেই জগতে তাদেরকে ভাবতে দাও। এক্ষেত্রে ধনুক আর তীরের সাথে তুলনা করা যেতে পারে। তীর হলো সন্তানেরা, ধনুক হলো অভিভাবকেরা। তীর ছুটে যেখানে ইচ্ছা সেখানেই যাবে, এটার নাম স্বাধীনতা। আর একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে এই স্বাধীনতা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশের শিক্ষা জগৎ বা অন্যান্য জগতের প্রেক্ষাপটে এই কথাটি দারুণভাবে প্রযোজ্য। এ কারণেই কাহালিল জিবরান সার্থক। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি একটু সম্পর্কযুক্ত করি এই বিষয়টিকে, তাহলে এখানে স্পষ্ট একটা রূপ আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা পড়াশোনার বাইরে অন্য কিছু নিয়ে ভাবার কোনো অবকাশ দেয়নি। কিন্তু কাহালিল জিবরানের এই জায়গাটা এত চমৎকার যে উনি ওখানে বলেছেন যে চিন্তার জগৎটাকে প্রসারিত করার জন্য ছেলে মেয়েদেরকে সুযোগ দিতে হবে। এই কারণেই তারা তীর আর অভিভাবকরা হলেন ধনুক। দান, দানের ক্ষেত্রে তিনি চমৎকার একটা কথা উপস্থাপন করেছেন। কেউ চাইলে দান করবে ভালো, কিন্তু কেউ না চাওয়ার আগে যদি ওই ব্যক্তিটাকে দান করা হয়, তাহলে দানের গুরুত্ব বেড়ে যায়। যেমন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি যে ফকির এবং মিসকিন কারা, যারা চাইতে পারে না, তো তারা যে চাইতে পারেন না, তাদের এই বিষয়টাকে যে বুঝতে পারা, এটা হলো একজন সার্থক মানুষের পরিচয়। তাদের ওই বিষয়টাকে বুঝতে পেরে তাদেরকে আগে ভাগে গিয়ে সাহায্য করতে যাওয়ার প্রবণতা, এটা একজন মানুষকে আসলেই সার্থক করে তোলে। তিনি সেই জায়গাটাতেই ফোকাস করেছেন যে আমরা অনেকেই দান করি, প্রচুর পরিমাণে দান করি, এবং সেটা একইভাবে আমরা পত্রিকা বা আমরা লোকমুখে এটাকে এমনভাবে ফলাভাবে প্রকাশ করি যেটার মধ্য দিয়ে আমাদের দানশীলতার যে আসল রূপটি সেটি কিন্তু আসলে রহিত হয়ে যায়। তাহলে আমাদের সার্থকতার জায়গাটি কোথায় গেল? পুরোপুরি শূন্য হয়ে গেল। এই জায়গাটাতে উনি ফোকাস করার চেষ্টা করেছেন। কাপড় চোপড়ের ক্ষেত্রেও তিনি চমৎকার কিছু ধারণা দিয়েছেন যে আসলে মনের কলুষতা আগে দূর করা দরকার। কাপড় চোপড় পরে কি হবে? আমার মনের মধ্যে যদি খুঁত থাকে, তাহলে আসলেই আমি কাপড় পরে কি করব? আমরা যতটা সভ্য, এই সভ্যতার বা অসভ্যতার এটার মাপকাঠি নিরূপণ করে যে সে হলো বিবেক। আর এই বিবেকের আহ্বানে সাড়া দিয়ে একজন মানুষ আসলে সত্যিকার মানুষ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। উদ্যমহীন জীবন মানে অন্ধকার জীবন, আর জ্ঞানহীন অন্ধকার উদ্যম, কর্মহীন উদ্দীপনা, সবকিছু অর্থহীন। আসলে কর্মহীন কিন্তু উদ্দীপনা আছে আমাদের মধ্যে। আমার অতি আবেগের মাঝখানে আমরা হাবুডুবু খাই, যার কারণে আমাদের বিবেক বাকরুদ্ধ হয়ে যায়। আমাদের বিবেক না আসলে পথ খুঁজে পায় না। আমরা অতি আবেগে এতটাই ভাসমান, যার প্রেক্ষিতে আমাদের সেই বিবেকের জায়গাটা একেবারে বাকরুদ্ধ হয়ে চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে যায়। অপরাধ ও শাস্তির ক্ষেত্রে তিনি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হলে নিজের ভিতরের আত্মাকে, অর্থাৎ পুণ্যাত্মাকে খুঁজতে হবে। মহাসাগরের মতো বানাতে হবে নিজেদেরকে, যেখানে খড়কুটোর মতো ভেসে যাবে আমাদের পাপ।
আমাদের পাপ খড়কুটোর মতো ভেসে যাবে। এখানে আমি গেটের একটা কথার সাথে আমি এটার একটা সামঞ্জস্য, একটা রূপ আমি দেখাতে চাই যে মানুষ যদি দেখেন যে তার সামনে অন্যায় অবিচার ঘটছে, তো সেই অন্যায় অবিচারের তিনি প্রতিবাদ করছে না, তাহলে আসলেই তিনি সবচেয়ে বড় কাপুরুষ। তার সামনে অন্যায় অবিচার ঘটছে কিন্তু তিনি সেই অন্যায় অবিচারের প্রতিবাদ করছেন না, তাহলে আসলে তার কোনো সার্থকতা নেই। দ্য ভিঞ্চি কোডেও এরকম একটা লাইন পড়েছিলাম একেবারে শুরুর দিকে। ওখানে লেখক বলছিলেন যে সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট, অর্থাৎ সবচেয়ে শোচনীয় মুহূর্তে যদি আমার বিবেক ঠিক দুই পথের মাঝখানে অবস্থান করে কোনো একটা জায়গায় নিজেকে মেশাতে না পারে, তাহলে সবচেয়ে অসার্থক মানুষ সেই ব্যক্তিটি। যে সবচেয়ে বিপরীত জায়গায় দাঁড়িয়ে কোনো একটা জায়গায় সিদ্ধান্ত না দিতে পেরে নিজেকে নিরপেক্ষতার মাপকাঠিতে দাঁড় করিয়ে নিরপেক্ষ প্রমাণ করতে চান, তিনি হলেন সবচেয়ে বড় অযোগ্য ব্যক্তি। তো এই জায়গাটিতেও আমরা যদি একটু সম্পর্কযুক্ত করার চেষ্টা করি, তাহলে অপরাধ বা শাস্তির ক্ষেত্রে আসলে বিচারককে সিংহের মতো বলবান হওয়া দরকার। বেকন যে কথাটি বলেছেন যে বিচারককে অবশ্যই সিংহের মতো বলবান হতে হবে, কিন্তু আসলে সিংহ বা বাঘ এই যে হওয়ার প্রবণতাটা, এটা আসলে কি কাগজে কলমে নাকি কতটুকু বাস্তবতার নিরিখে কাজ করবে, সেটিও আমাদের ভেবে দেখার বিষয়। শিক্ষাক্ষেত্রে তিনি চমৎকার কথা বলেছেন যে আমরা তো আসলে জানি যে শিক্ষা বলতে কি, শিক্ষা হলো মানুষের, এটা হলো হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এটা একটা চমৎকার একটা সম্মেলন, শরীর, মন এবং আত্মার। তো এই তিনটা জিনিসকে আমরা যদি একত্রিত করতে পারি, যদি একটা মেলবন্ধন, একটা সেতু বন্ধন তৈরি করতে পারি, তাহলে আমাদের কিন্তু বেঁচে থাকার সার্থকতা, বা আমরা নিজেদেরকে একটা সার্থক মানুষ বলে দাবি করতে পারি। কারণ আমাদের মনুষ্যত্ব আছে, এই মনুষ্যত্ব জায়গা থেকে আমরা অন্যান্য জীবজন্তু থেকে আলাদা বলে আমরা নিজেদেরকে দাবি করতে পারি যে আমরা মানুষ এবং আমাদের মনুষ্যত্ব আছে। আমরা কেবলমাত্র দোপেয় জন্তু নয়। অতিকথন আমাদের আসলেই মৃত্যু ঘটায়। তিনি বারবার বলেছেন যে অতিকথন আমাদেরকে অর্ধ মৃত্যু ঘটায়। অতিকথন দেখবেন, আমাদের কিন্তু আল্লাহ দুইটি কান দিয়েছেন, বিধাতা আমাদেরকে দুইটি কান দিয়েছেন আর মুখ দিয়েছেন একটি, কিন্তু আমরা এক মুখ দিয়ে অনেক বেশি কথা বলে ফেলি। কিন্তু আমাদের কান কিন্তু দুটি, আমাদের শুনতে হবে দুই কান দিয়ে, কিন্তু আমাদের মুখ একটা, কিন্তু আমরা এই মুখকে বেশি ব্যবহার করি, কান দিয়ে কম শুনি। তার কারণ হলো, দেখেন আমাদের এই দুটি কান কিন্তু একই লাইনে আছে, সরল লেখার মতো। এই কান দিয়ে শুনে যথোপযুক্ত ভাবে আমরা এই কান দিয়ে বের করে দিতে পারি, কত সুন্দর সুবিধা। এই কারণে উনি বলছেন যে এখানে অতি কথন আমাদের চিন্তার অর্ধমৃত্যু ঘটায়। আমরা আনন্দ উপভোগ করব, তবে তা যেন বোধশক্তির বিনাশ না ঘটায়। আমাদের বোধশক্তির জায়গাটা যেন স্পষ্ট থাকে, আমরা যেন আবেগ শূন্য না হয়ে পড়ি, আমরা যেন আমার বিবেক শূন্য না হয়ে পড়ি। আমাদের আবেগ থাকবে, কিন্তু আমাদের এই আবেগ যেন সব বিবেকের জায়গাটাতে যেন হানা না দেয়, বিবেকের জায়গাটাকে যেন অস্পষ্ট না করে দেয়। আমি একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। একেবারে শেষ প্রান্তে এসে আল মুস্তফা অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি একেবারে শেষে বলছেন, যখন আমার কণ্ঠস্বর তোমাদের কানে অস্পষ্ট হবে এবং আমার ভালোবাসা যখন তোমাদের মন থেকে মুছে যাবে, তখন আমি আবার আসব। এই ভিশনারি ব্যক্তি তিনি আবার আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি সেই নৌকাতে ওঠার জন্য অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ মানুষ তাকে বিদায় দিচ্ছেন। বিদায় বেলায় তার এই বাণী একটা দারুণ ইঙ্গিত দেয়, একটা দারুণ বিষয়কে ইঙ্গিত করে যে আসলে মৃত্যুর পরে হয়তো অন্য কোনো একটা জীবন আছে, সেখানেও আমাদেরকে নিজেদেরকে উপস্থাপন করতে হবে এবং আমাদেরকে আমাদের এই যে দোষ, আমাদের গুণ, এর সংমিশ্রণে আমরা যে মানুষ, আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। এবং কোনো একজন ব্যক্তি একটা বিপদগ্রস্ত জাতিকে রক্ষার জন্য অবশ্যই আসবেন। এটা হলো আশার বাণী, আর আশার বাণীর মধ্য দিয়ে তিনি শেষ করেছেন। এবং এ কারণেই এখানে দেখা যাচ্ছে যে দ্য প্রফেট এ কাহালিল জিবরান যে বিষয়টি উপস্থাপন করেছেন, তার একটা সারবস্তু তিনি তার এই কবরে লিখে দেওয়ার কথা বলেছেন। একদম শেষে তিনি বলছেন, what I want to see written on my grave, I am alive like you and I am standing beside you. Close your eyes and look around, you will see me in front of you. আমাকেই পাবে তুমি ইহাদেরও ভিড়ে। এরকমই অবস্থা জীবনানন্দ দাশের সেই কবিতার মতো। আসলে প্রত্যেকটা মানুষেরই দোষ গুণ আছে এবং দোষ গুণের সমন্বয়ে একজন মানুষ। তবে মানুষ তার কৃতকর্মের জন্য অবশ্যই তাকে কোনো একটা সময়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে মানুষ অবশ্যই তার ভুল শুধরে নেওয়ার জন্য কোনো একজন অসাধারণ প্রফেটের সাক্ষাৎ পাবেন, এমনটাই মনে করছেন কবি, লেখক এবং চিত্রকর কাহলিল জিবরান। কাহলিল জিবরান এ কারণেই সার্থক যে তার বই এখনো প্রিন্ট হয়ে চলেছে এবং আমাদের নতুন প্রজন্ম নতুনভাবে এই বইটাকে বিশ্লেষণ করে তাদের জীবনটাকে ধন্য করবে। এটা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয় একটি গ্রন্থ, এই কারণেই এটি একটি ক্লাসিক। আজকের এই আলোচনায়
সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ স্টাডি ফোরাম এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এজন্য বাংলাদেশ স্টাডি ফোরামের আনুষঙ্গিক যারা এখানে আছেন সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা।